क्या भावी जो मुख्यमंत्री है आपके साथ ही बैठे हुए हैं इनमें से कोई? भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है। बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्थापित भी करेगा। কঠিন প্রশ্ন বন্ধুরা। মুখ্যমন্ত্রী কে হবে যদি বিজেপি এবার ক্ষমতায় আসে? তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদের দাবিদার কে? এই প্রশ্নটাই এদিন অমিত শাহর মুখের উপর ছুড়ে দিয়েছিলেন এক সাংবাদিক। আর সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে অমিত শাহ যে কথাটা বললেন তাতে ঘুরে ফিরে কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা তৈরি হয়ে গেল। জল্পনা তৈরি হয়ে গেল যে শুভেন্দু অধিকারী কি আদৌ মুখ্যমন্ত্রী হতে পারবেন, হবেন, নাকি বিজেপি যদি ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলকে হারাতে পারে তাহলে অন্য কাউকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা হবে। এমন প্রশ্ন যে আজ থেকে বাংলার রাজ্য রাজনীতিতে ঘুরছে এমনটা নয়। একই প্রশ্ন ২০২১ সালের বিধানসভা ভোটেও বিজেপিকে কেন্দ্র করে, বিশেষ করে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব সেই নেতৃত্বকে সামনে রেখে কিন্তু তখনও বারবার উঠেছিল। আর তখন থেকেই বাংলার রাজ্য রাজনীতিতে মানুষ যতটা না এই বিজেপির মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম নিয়ে চিন্তায় ছিলেন, তার থেকে বেশি চিন্তা বিজেপির অন্দরেই শুরু হয়ে গিয়েছিল। বিজেপির মধ্যেই কিন্তু একটা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল যে বিজেপি যদি বাংলার ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে। বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে যে ২০২১ সালে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বেশ চর্চা হয়েছিল, বেশ জল্পনা চলেছিল যে সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দেবেন ভোটের আগে আগে এবং সৌরভ গাঙ্গুলিকেই মোদি শাহরা পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন। আর এই জল্পনা যে একেবারেই আকাশে বাতাসে ভাসানো ছিল তা কিন্তু না, কেননা অমিত শাহ নিজেই সৌরভ গাঙ্গুলির বাড়িতে ডিনার খেয়ে এই জল্পনার আগুনে ঘি ঢেলেছিলেন। কিন্তু তখনও আমরা একটা কথাই বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর দৌড়ে যদি সবার আগে কেউ এগিয়ে থাকেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তো ২০২১ সালের সৌরভ গাঙ্গুলির যে জল্পনা, সেই জল্পনায় তো সৌরভ গাঙ্গুলি নিজেই জল ঢেলেছেন, কেননা সৌরভ গাঙ্গুলি এখন দিদির প্রিয় পাত্র, দিদির এখন সাধের শিল্পপতি। যে শিল্পপতি বামেদের কাছ থেকে এই কারণেই জমি পেয়েছিলেন, জমি নিয়েছিলেন যে তিনি সল্টলেকে একটা ক্রিকেট একাডেমি গড়বেন। কিন্তু সেই একাডেমি তো আর হলো না, তার বদলে এখন শালবনীতে তিনি নাকি ইস্পাত কারখানা গড়বেন। গত ৩-৪ বছর ধরে এটাই শোনা যাচ্ছে এবং সেই শালবনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাধের শিল্পপতি সৌরভ গাঙ্গুলি জমি ধরে আপাতত বসে আছেন। ফলে সৌরভ গাঙ্গুলি যে আর বিজেপির মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই সেটা এখন জলের মতো পরিষ্কার। তাহলে রইল কে? ২০২১-এ যদি বিজেপি ক্ষমতায় চলে আসতো তাহলে এই প্রশ্নের উত্তর সেই সময়ই সমাধান হয়ে যেত। কিন্তু ২০২১ সালে তো বিজেপি সেটা পারেনি। ফলে ২০২৬-এ যথারীতি সেই প্রশ্নটাই আবার ফিরে এসেছে এবং সেই আগের মতো করেই কিন্তু অমিত শাহ এদিনও উত্তরটা দিলেন যে কে মুখ্যমন্ত্রী হবেন তার নামটা তিনি প্রকাশ্যে আনলেন না। তার বদলে তিনি যেটা বললেন যে বাংলারই, পশ্চিমবঙ্গেরই একজন মানুষ মুখ্যমন্ত্রী হবেন। আর সেই সঙ্গে অমিত শাহ সেই মুখ্যমন্ত্রীর ৪টি বিশেষ গুণের কথা বলেছেন। আর সেই ৪টি বিশেষ গুণ হলো তিনি সক্ষম হবেন, তিনি যোগ্য হবেন, তিনি একজন নেতা হবেন এবং তিনি সুশাসন প্রতিষ্ঠিত করবেন। এই যে ৪টি বিশেষ গুণ, এই ৪টি বিশেষ গুণ নিয়েই আমাদের যত জল্পনা, যত কল্পনা, যত তর্ক বিতর্ক। এখন সব থেকে মজার বিষয় হলো যে সাংবাদিক কিন্তু প্রায় অমিত শাহকে ফাঁসিয়ে দিয়েছিলেন। তিনি যেভাবে প্রশ্নটা করেছিলেন যে যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কি আপনার সঙ্গে পাশে বসে আছেন, এই প্রশ্নটাতে কোথাও যেন প্রথম দিকে অমিত শাহ একটু ফেঁসে গিয়েছিলেন। কিন্তু অমিত শাহকে তো ফাঁসানো অত সহজ নয়। যাকে কিনা এই মুহূর্তে ভারতের রাজনীতির চাণক্য বলা হয় তাকে অত সহজে ফাঁসানো সম্ভব নয়। ফলে অমিত শাহ যেটা করলেন যে হাসতে হাসতে কিন্তু তিনি সেই ফাঁসটা কেটে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে যে কথাগুলো বললেন সেই কথাগুলোর অনেক মানে দাঁড়াতে পারে। এখন অনেক মানেতে না গিয়ে যদি আমরা শুরু থেকে এই প্রশ্নের উত্তরটাকে একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো যে অমিত শাহর সঙ্গে এদিন বিজেপির যে সংকল্পপত্র প্রকাশ, সেই প্রকাশের টেবিলে কারা কারা ছিলেন? টেবিলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য,
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তার পাশেই বসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়, যিনি কিনা এদিন সংকল্পপত্র তৈরির যে কমিটি ছিল সেই কমিটির চেয়ারম্যানের পদ সামলেছিলেন। অর্থাৎ সাংবাদিকের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই ছিল যে শুভেন্দু অধিকারী যেহেতু অমিত শাহর পাশে বসে রয়েছেন, ফলে অমিত শাহের টেবিলে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ মুখ্যমন্ত্রী কিনা, এটাই সাংবাদিক প্রশ্ন করেছিলেন। কিন্তু অমিত শাহের চালাকি দেখুন, তিনি কিন্তু এই প্রশ্নের ধারে কাছেই গেলেন না। তিনি উল্টে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বললেন যে আমাদের দল তো আর তৃণমূল পার্টি নয় যে পিসির পর ভাইপো মুখ্যমন্ত্রী হবে, আমাদের দলে পশ্চিমবঙ্গের যে কেউ একজন মুখ্যমন্ত্রী হতে পারেন। আর এই কথাটা বলার পরেই কিন্তু অমিত শাহ সেই মুখ্যমন্ত্রীর 4টি বিশেষ গুণের কথা বললেন। আর এই 4টি বিশেষ গুণের সঙ্গেই কিন্তু শুভেন্দু অধিকারীর যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো কিন্তু মিলে যাচ্ছে। কিরকম মিলে যাচ্ছে বন্ধুরা খেয়াল করুন যে শুভেন্দু অধিকারী যেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন সেদিন থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে বিশেষ জায়গা পেয়েছিলেন। শুভেন্দু অধিকারীর কারণে বলতে গেলে মুকুল রায়কে শেষ পর্যন্ত তৃণমূলেও ফিরে যেতে হয়েছিল, অথচ সেই সময় মুকুল রায় বিজেপিতে ছড়ি ঘোরানো যাকে বলে সেই কাজটাই করতেন। কিন্তু শুভেন্দু অধিকারী আসার পর সেই মুকুল রায়ই কিন্তু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। বলতে গেলে তাকে বিজেপিতে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। তার বড় কারণ ছিল 21-এ যেভাবে তিনি তৃণমূল থেকে বেনো জলের বন্যা বিজেপিতে এনে বিজেপিকে প্রায় ধরাশায়ী করে ফেলেছিলেন। আর এরপরেই কিন্তু শুভেন্দু অধিকারীর উত্থান দেখার মতো ছিল। আর সেই উত্থানের পেছনে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে যে জয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হারানো, সেই হারানো একটা বড় কারণ ছিল। সেই সময় কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছিল যে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন তাহলে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তার পুরস্কার কিন্তু শুভেন্দু অধিকারীকে মোদী শাহরা হাতে নাতে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে বিরোধী দলনেতা করে দেওয়া হয়েছিল। এবার 2026-এর বিধানসভা ভোটে দেখুন যে শুভেন্দু অধিকারীর উপরেই আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব দেওয়া হলো। নন্দীগ্রামের পাশাপাশি তাকে ভবানীপুরে টিকিট দেওয়া হলো, এবং সেই ভবানীপুরে যখন তিনি মনোনয়ন পেশ করতে গেলেন তখন সেই মনোনয়নের মিছিলে সামিল হলেন কে? খোদ অমিত শাহ। এই অমিত শাহের ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন হাজির হওয়াটা কিন্তু শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকদের নয়, বিজেপির বড় বড় নেতারাও চোখ কপালে তুলে দিয়েছিল। ফলে শুভেন্দু অধিকারী যে একটা আলাদা গুরুত্ব পাচ্ছেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যদি দলীয় কোন্দলের কথা বলা হয় তাহলে দিলীপ ঘোষকে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াইয়ের ফল হিসেবে কি খেসারত দিতে হয়েছিল বন্ধুরা আপনারা জানেন যে কিভাবে দিলীপ ঘোষ এই বিধানসভা ভোটের কিছুদিন আগেও রীতিমতো রিজার্ভ বেঞ্চে চলে গিয়েছিলেন। এখন বিজেপি তো আর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে কোথাও নির্বাচন লড়ে না, ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কোনো আগাম মুখ্যমন্ত্রীর নাম বিজেপি ঘোষণা করেনি। কিন্তু তারপরেও আকারে ইঙ্গিতে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা বারবার এই রাজ্যে এসে যেটা ইঙ্গিতে জানানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, তাতে কোথাও যেন শুভেন্দু অধিকারীকে যে আলাদা একটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। এবং যে নেতার গুণের কথা অমিত শাহ এদিন বললেন, সেই নেতার গুণ রাজ্য বিজেপিতে এই মুহূর্তে যে শুভেন্দু অধিকারীর কাছেই সব থেকে বেশি রয়েছে সেটাও কিন্তু জলের মতো পরিষ্কার। কেননা একমাত্র শুভেন্দু অধিকারীই সেই ব্যক্তি যিনি কিনা এই সন্দেশখালি থেকে শুরু করে উত্তরবঙ্গের কোচবিহার পর্যন্ত জনসভা করেন। কোচবিহার পর্যন্ত কিন্তু তিনি বিভিন্ন জনসভায় হাজির থাকেন, বিভিন্ন কর্মী সভায় কিন্তু হাজির থাকেন। এখন এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে শুভেন্দু অধিকারী না হয় বুঝলাম যে সব দিক দিয়ে মুখ্যমন্ত্রীর যোগ্য, অন্তত বিজেপির কাছে, মোদী শাহদের কাছে, কিন্তু আরএসএস কি শুভেন্দু অধিকারীকে মেনে নেবে? কেননা আরএসএস করা লোকেদেরই তো এতদিন বিজেপি সাধারণত বড় দায়িত্ব দিয়ে এসছে, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে এসছে। শুভেন্দু অধিকারী তো আরএসএস এর লোক নন, তাহলে তিনি কি করে এই আরএসএস এর মন পাবেন?
কিন্তু বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন যে গত 4-5 বছরে যতদিন ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছেন, ততদিন ধরেই কিন্তু শুভেন্দু অধিকারীর আরএসএস এর সঙ্গে যোগাযোগের একটা আপ্রাণ চেষ্টা দেখা যাচ্ছে। আপ্রাণ চেষ্টা তিনি কিন্তু করেছেন এবং তিনি মিডিয়াতে এটাও বলেছেন যে তিনি ছোটবেলা থেকেই আরএসএস এর সমর্থক এবং তৃণমূলে থাকার সময়েও তিনি তার জেলাতে আরএসএস এর শাখা বাড়ানোর কাজ করেছিলেন। যে কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে মির্জাফর গাদ্দার বলতেও ছাড়েননি। অর্থাৎ শুভেন্দু অধিকারী আরএসএস এর মন পাওয়ার জন্য এরই মধ্যে যা যা করেছেন, তাতে আরএসএস এর মন যে অনেকটাই বিজেপি গলিয়ে ফেলেছে, মোদি শাহরা গলিয়ে ফেলেছে, তারও কিন্তু অনেক প্রমাণ আছে। আর আরএসএস না করেও যে মুখ্যমন্ত্রী হওয়া যায়, তার বড় প্রমাণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে এসে বিজেপিতে জয়েন করেছিলেন, আর তার নেতৃত্বেই বিজেপি অসমে প্রথমবার সরকার গড়ে তাকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ দিয়ে দিয়েছিল। ঠিক একই ফর্মুলা কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিজেপি নিয়েছে, কেননা বিজেপি ভালো মতোই জানতো যে বিজেপির যারা রাজ্য নেতা তারা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে গেলে তাদের আরও 15-20 বছর লাগবে। আর সেই কারণেই কিন্তু 2021 সালের বিধানসভা ভোটের আগে বিজেপি শুভেন্দু অধিকারীকে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে একটা বড় চাল দিয়েছিল। আর সেই চালটা ছিল এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে টক্কর দেওয়া যায়। আর সেই কাজটাই কিন্তু গত 4-5 বছর ধরে শুভেন্দু অধিকারী লাগাতার করে গেছেন। শুভেন্দু অধিকারীর যদি প্রচারের দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু বারবার একটা জিনিস নজরে পড়ে, তিনি কিন্তু তৃণমূলের অন্য কোনো নেতাকে পাত্তা দেন না। তার কিন্তু আক্রমণের মূল টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে শুভেন্দু অধিকারীর মূল টার্গেট মমতা, সেটা কি শুভেন্দু নিজের ইচ্ছায় করেন? মোটেও না। বিজেপির যদি কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন না থাকে, যদি মোদি শাহদের সমর্থন না থাকে, তাহলে শুভেন্দু অধিকারী এতটা আগ বাড়িয়ে শুধু মমতা কেন্দ্রিক আক্রমণের পথে নামতেন না, মমতাকেই তার প্রধান টার্গেট কিন্তু মনে করতে পারতেন না। অন্য বিজেপি নেতাদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় নেই বললেই চলে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে যে শুভেন্দু অধিকারীই বিজেপির মানে মোদি শাহদের প্রথম এবং প্রধান হাতিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে হয়তো অমিত শাহ কথাটাকে ঘুরিয়ে দিলেন, কিন্তু তিনি যতবারই পশ্চিমবঙ্গে আসেন ততবারই যেভাবে শুভেন্দু অধিকারীকে আলাদা করে গুরুত্ব দেন, তাতে তো একটা জিনিসই পরিষ্কার যে এই মুহূর্তে বিজেপির কাছে শুভেন্দু অধিকারী হচ্ছে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী, মুখ্যমন্ত্রী পদের প্রধান মুখ। তবে বিজেপি বলে কথা, মোদি শাহ বলে কথা, কেননা বিজেপি এমন একটা পার্টি যে পার্টি কিন্তু কখন কি করে তার কিন্তু কোনো আগাম ইঙ্গিত অনেক সময় পাওয়া যায় না, যেমনটা কিনা উত্তরপ্রদেশের ক্ষেত্রে হয়েছিল। যেমনভাবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে আচমকাই দিল্লি থেকে বিমানে করে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর শপথ দিয়ে দেওয়া হয়েছিল, তাতে পশ্চিমবঙ্গের শেষ মুহূর্তে যে কিছু অঘটন ঘটবে না, শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বড় কোনো খেলা হয়ে যাবে না, সেটা আগাম একেবারে জোর গলায় বলা অসম্ভব। তবে যা পরিস্থিতি, যা হাওয়া, তাতে একটা জিনিস পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর উপরেই এই 26-এর বিধানসভা ভোটের বাজি মোদি শাহরা ধরেছেন, এবং যদি কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু এই শুভেন্দু অধিকারীকেই আগামী দিনে বিজেপির পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর এ নিয়ে মন্তব্য করতে গিয়ে অমিত শাহ এদিন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। बिहार के जैसा क्या संख्यालघु मुस्लिम वोट बैंक बंगाल में आएगा बीजेपी के पास? देखिए, भारतीय जनता पार्टी हिंदू मुस्लिम में नहीं समझती है। हम देश के नागरिकों को एक समान समझते हैं। बैठी। सर, आई हैव अ क्वेश्चन। आई एम और कुमार फ्रॉम इंडिया टुडे मैगजीन। सर, यहाँ पे इंडस्ट्रियलाइजेशन का एक प्रॉब्लम है, और सबसे बड़ा प्रॉब्लम है लैंड पॉलिसी। यहाँ का लैंड पॉलिसी है, सरकार लैंड नहीं देखो देती है। भैया, प्रॉब्लम तो खड़े कर कर सैकड़ों रखे हैं। मनमोहन सिंह जी ने भी खड़े कर कर रखे थे। हमने सबका समाधान कर कर देश को विकास के पटरी पर चढ़ाया है। बंगाल की जनता भरोसा करे, मोदी जी के नेतृत्व में हम बंगाल को भी विकास की पटरी पर चढ़ाएंगे। और समस्या जब सरकार के सूत्र हाथ में आते हैं, जो मुख्यमंत्री हमारे बनेंगे, जो बंगाल से ही होंगे, वो सभी समस्याओं का समाधान निकालेंगे। और उनको मैं नहीं मानता कि भारत सरकार की मदद लेने में परहेज होगी। डबल इंजन की सरकार बनेगी और हम बंगाल के उद्योग को फिर से प्रस्तापित कर कर रहेंगे।
कल नॉमिनेशन खत्म हुआ है, आज आपने संकल्प पत्र जारी किया है, लेकिन इस दरमियान तृणमूल कांग्रेस की तरफ से एक वीडियो जारी किया गया है हुमायूं कबीर को लेकर, जिसपे कहा गया है कि भाजपा ने 1000 करोड़ रुपए हुमायूं कबीर को दिया है ताकि वोट का ध्रुवीकरण हो जाए। 2 मुख्यमंत्री का नाम इसमें लिया गया, भाजपा का क्या कहेंगे? भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। আনন্দবাজার পত্রিকা আরো বিপ্লব চট্টোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। Honorable Home Minister sir, you have said that you will adopt a zero tolerance policy on infiltrators. Will you publish a white paper on how many infiltrators will live in the state? ये व्हाइट पेपर में आ जाएगा। व्हाइट पेपर जो सरकार, अभी तो ममता जी ने कहना है हमें कितने गलत इनके पटवारियों ने बनाए हैं दाखले। हमारी सरकार आएगी, हम गिन गिन कर बता देंगे आपको सबसे पहले बताएंगे। अब दीदी ये बहुत हो गया, ऊपर नीचे ऊपर, दिल्ली से अब नहीं होगा। यहां सुशासन चाहिए। और मैंने पहले ही स्पष्ट कर दिया कि बंगाल में पैदा हुआ व्यक्ति, बंगाली भाषी व्यक्ति, बंगाल का नागरिक, सक्षम व्यक्ति ही बंगाल का मुख्यमंत्री बनेगा। और दीदी को मालूम नहीं है, अच्छा है दिल्ली से चलता, हम तो चलाएंगे नहीं दिल्ली से, मगर दिल्ली से चले तो अच्छा है, बांग्लादेश से चले ऐसी सरकार नहीं आनी चाहिए। Sir, around 3.1 million people have their name in the tribunal. Will they, what is happening? SIR case. भाई ये गलत प्रेस कॉन्फ्रेंस में पूछ रहे हो, चुनाव आयोग को पूछने का मामला है और सुप्रीम कोर्ट को पूछने का मामला है। मुझे क्यों पूछ रहे हो? SIR मैं नहीं करा रहा भाई, चुनाव आयोग करा रहा है। आप क्या बताना चाहती थी? बैठिए भैया। अमित भाई इधर से आप बताइए। आप सर, हाँ कुछ, एक मिनट इनको माइक दे दो पहले। Sir, I'm Papri Chatterjee from ETV Bharat. Actually, what I wanted to ask you is, do we get to see any chief ministerial face from West Bengal for BJP? देखिए सर, मेरा सवाल इसमें ही है, क्या भावी जो मुख्यमंत्री है आपके साथ ही बैठे हुए हैं इनमें से कोई? भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है, बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्थापित भी करेगा।